কথায় আছে না, অভাবে স্বভাব নষ্ট। অভাব যে একটা মানুষকে কোথায় নিয়ে যায় তা আমাদের কল্পনারও বাহিরে। স্বামী সংসার নিয়ে সুখে শান্তিতে থাকা ফারহানা নামের এই মেয়েটার জীবনে একদিন কালো অধ্যায় নেমে আসে। একটা অভিশপ্ত চাকরি মেয়েটার জীবনটাকে একদম তছনছ করে দেয়। মাত্র একটা কল রিসিভ করতেই যেন তার জীবনটা একদম ওলটপালট হয়ে যায়। আজকের গল্পটা নিয়ে খুব বেশি স্পয়লার দিব না। সমাজের বাস্তব চিত্রের সাথে মাথা নষ্ট সাসপেন্স আর থ্রিলিং এ ভরপুর সম্পূর্ণ নিজ দায়িত্বে দেখবেন। আর এতক্ষণ কথা বলছিলাম 2023 সালে মালায়ালাম সিনেমা ফারহানা। গল্প শুরু হয় একটা অন্তরঙ্গ মুহূর্ত দেখিয়ে। মেয়েটা তার বয়ফ্রেন্ডের সাথে সময় কাটিয়ে ওয়াশরুমে যায়। কিছুক্ষণ পর বাইরে এসে সে দেখে রুমে তার বয়ফ্রেন্ডের সাথে আরো কয়েকটা অদ্ভুত ড্রেস পরা লোক বসে আছে। নিশ্চয়ই ছেলেগুলোর মতলব খারাপ। ভয়ে চিৎকার করে ওঠে মেয়েটা। এখন মেয়েটার সাথে ঠিক কি হয়েছিল তা আমরা একটু পরেই জানতে পারবো। এবার ফারহানা নামের এই মেয়েটার সাথে পরিচিত হওয়া যাক। একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে ফারহানা। স্বামীর তেমন কোনো আয় রোজগার না থাকায় কোনো মতে দিন কাটছে তাদের। ফারহানার 3 ছেলে মেয়ে, 2জন স্কুলে পড়ে আর একজন একেবারেই বাচ্চা। ফারহানা বাবার একটা জুতার দোকান আছে, আর তাদের ব্যবসা ভালো না চলার কারণে দুটো বাচ্চাকে স্কুলে পড়ানো কঠিন হয়ে পড়েছে। আর তাদের দোকানে পর্যাপ্ত বিক্রি না হওয়ার কারণে তারা খুবই চিন্তিত হয়ে পড়েছে তাদের পরিবার কিভাবে চলবে। আর পরিবারের এমন অবস্থায় ফারহানা তার বাবাকে বলে, যদি আপনি বলেন তবে আমি একটা চাকরি খুঁজে নিই। কিন্তু ফারহানা বাবা তাদের পুরোপুরি অমত করে দেয়, কারণ যেহেতু সে ধার্মিক তাই তার ঘরে কোনো মহিলা বাইরে গিয়ে কাজ করুক সেটা চায় না। পরিবারের এরকম আর্থিক অসচ্ছলতার কারণে কোনো উপায় না পেয়ে ফারহানা এলাকার এক মহিলার থেকে টাকা ধার নেয়। এরপর ফারহানা তার স্বামীকে নিয়ে একটা বিয়ের দাওয়াতে যায়। আর এটা একটা খ্রিস্টান ধর্মাবলীর বিবাহ অনুষ্ঠান ছিল। তাদের লাইফস্টাইল দেখে ফারহানা মনে মনে ভাবে তাদের জীবনটা কতই না সুন্দর। এরপর ওই বিয়ের অনুষ্ঠানে ফারহানার একটা বান্ধবীর সাথে দেখা হয়ে যায়। তো দুই বান্ধবীর সাথে কথাবার্তার এক পর্যায়ে তার অফিসে জবের ব্যাপারে বলে। আর সে ফারহানাকে বলে, আমার অফিসে এখন ইন্টারভিউ চলছে, তুমি চাইলে কালই আসতে পারো। অনুষ্ঠান থেকে বাসায় ফেরার পথে ফারহানা তার স্বামী করিমকে জব ইন্টারভিউর কথা বলে। তারপর করিমও সেটায় রাজি হয়ে যায়। পরদিন ফারহানার স্বামী করিম ফারহানাকে জব ইন্টারভিউ দিতে নিয়ে আসে। এখানে যারা ইন্টারভিউ দিতে এসেছে প্রত্যেকে খুবই মডার্ন। আর একে একে সবার ইন্টারভিউ দেওয়া শেষ হলে ফারহানা এবার ইন্টারভিউ দিতে যায়। ইন্টারভিউ দেওয়া শেষ হলে ফারহানা কোনো কথা না বলে সোজা করিমের সাথে বাহিরে চলে আসে। করিম তাকে বলে, তুমি একদমই মন খারাপ করো না, আজকাল সবাই মডার্ন মেয়েগুলোকেই চাকরি দেয়, বেশি প্রায়োরিটি মডার্ন মেয়েরাই পায়, আর তুমি তো একেবারেই ঘর থেকে বের হও না। এইসব কথা শুনে ফারহানা আচমকা বলে ওঠে, চাকরিটা আমি পেয়ে গেছি ওগো, শুনছো? ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দিব, কিন্তু তোমার কথাগুলো শুনে কথাটা আর চেপে রাখতে পারলাম না। কথাটা শুনে করিম ভীষণ খুশি হয়ে যায়। নতুন চাকরিতে জয়েন করবে বলে ফারহানা নিজের জন্য একটা নতুন ব্যাগ কেনে। এদিকে করিম তার জুতার দোকান থেকে একজন নতুন জুতা নিয়ে এসেছে আর নিজ হাতে সেটা তাকে পরিয়েও দেয়। ফারহানা এবার অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। প্রথম দিন সে অফিসে গিয়ে হিজাব খুলে সবার সাথে ট্রেনিং শুরু করে দেয়। আসলে এটা একটা ক্রেডিট কার্ড সেলিং সেন্টার, আর এই নিয়ে সবাইকে জানানো হচ্ছে। ফারহানা প্রথমবারের মতো ভীষণ ভয়ে ভয়ে কাস্টমারদের সাথে কথা বলছে। সে খুবই দক্ষতার সাথে সে তার কাস্টমারদের হ্যান্ডেল করে ফেলছে, আর সে তার জীবনের প্রথম কলে ক্রেডিট কার্ড সেল করে দেখায়। এদিকে ফারহানার বান্ধবী ওই অফিসেরই অন্য একটা ডিপার্টমেন্টে কাজ করে। আসলে এটা ছিল একটা ফ্রেন্ডশিপ কলিং সেন্টার, আর এই ডিপার্টমেন্টের বেতনটাও ফারহানা থেকে অনেক গুণ বেশি। পরদিন ফারহানা তার বান্ধবীকে একটা গাড়ি থেকে নামতে দেখে। সে তাকে বলে, তুমি যেখানে কাজ করো সেখানে আমাকে সাথে নিলে তো পারো। তখন তার বান্ধবী তাকে বলে, এখন তুমি যেই জায়গায় আছো ওই জায়গাটাই তোমার জন্য পারফেক্ট, আমার এখানে তুমি কাজকে মানিয়ে নিতে পারবে না। তো ফারহানা একটু বেশি কৌতূহলী হয়ে যায়। সে বলে, কিন্তু কেন, কি এমন আছে যেটা আমি মানিয়ে নিতে পারবো না? তাছাড়া আমার অল্প টাকায় পোষাবে না, কারণ আমার পরিবারে আর্থিক অনেক সমস্যা দেখা যাচ্ছে। এমন সময় ফারহানার ছোট বাচ্চাটার শরীর হঠাৎ করেই খারাপ হতে থাকে। বাচ্চাটা এত বেশি
অসুস্থ হয়ে পড়েছে যে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডক্টর জানায় বাচ্চার লাঞ্চের সমস্যা হয়ে গিয়েছে আর তাই আর্জেন্ট অপারেশন করাতে হবে, যার জন্য ফারহানা টাকা লোন নিয়ে বাচ্চার অপারেশনের ব্যবস্থা করে। এদিকে বাচ্চার অপারেশন তো ঠিকঠাক মতোই হয়ে গিয়েছে, কিন্তু ফারহানার লোন পরিশোধের টেনশনটা দিন দিন বাড়ছে। তাই নিরুপায় হয়ে সে তার বান্ধবীর সাথে সেই কাজটার ব্যাপারে আবারও কথা বলে। তোমার ওই কাজটা আমার খুব দরকার, না হলে আমার এই লোন পরিশোধের টেনশনে রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। ফারহানার বান্ধবী তখন তার বসের কাছে নিয়ে যায়। বস তাকে বলে, তুমি ফারহানাকে এই কাজ সম্পর্কে সবকিছু বুঝিয়ে দাও আর আমি ফারহানার 1 সপ্তাহের কলিং পারফরমেন্স দেখবো, তারপর চিন্তা করে দেখবো ফারহানাকে নিয়ে যাবে কি যাবে না। এরপর ফারহানার বান্ধবী ফারহানাকে সব কাজ বুঝিয়ে দেয় আর বলে এটা এতটাও সহজ নয়, তোমার আগের কাজ থেকে এটা সম্পূর্ণ ভিন্ন। তাছাড়া তুমি একটা ধার্মিক মেয়ে, এটা এমনই একটা কাজ যেখানে তোমাকে কাস্টমারের চাহিদা অনুযায়ী কথা বলে যেতে হবে। এমনও হতে পারে সে তোমার সাথে প্রেম ভালোবাসার কথা বলছে আর তোমাকে সেভাবেই কথা বলে যেতে হবে। অনেক সময় অশ্লীল কথাবার্তাও কাস্টমারের চাহিদা অনুযায়ী বলে যেতে হয়, আর তোমার কাজ হচ্ছে তুমি এটা কতটুকু হ্যান্ডেল করতে পারছো আর কত সময় তুমি ক্লায়েন্টের সাথে কথা বলে যাচ্ছ, আর এর ভিত্তিতেই তোমার স্যালারি বাড়বে বা কমবে। আর ক্লায়েন্টকে তোমার নিজের সম্পর্কে কিছুই বলতে পারবে না, এমনকি তোমার নামটাও না। এখানে সাধারণত যেসব মানুষেরা ফোন করে তাদের সাধারণত কোনো সঙ্গী নেই, আর তুমি যদি রুলস ভঙ্গ করো তাহলে ওই যে ছেলেটাকে দেখছো ওই ছেলেটা এখানে যারা যারা চাকরি করে সবার কল রেকর্ডিং চেক করে। এসব কিছু বুঝিয়ে দিয়ে ফারহানার বান্ধবী তার কাজে লেগে পড়ে। ক্লায়েন্টের কথাবার্তা ফারহানাকে প্রচন্ড অস্বস্তিতে ফেলে দেয়, কারণ ফারহানা এসবে অভ্যস্ত না এবং তার কল্পনা বাহিরেও ছিল যে এভাবেও টাকা ইনকাম করা যায়। ফারহানা যেহেতু ধার্মিক একটা মেয়ে তাই সে ক্লায়েন্টের কথা শুনে স্থির থাকতে পারে না। ফারহানার বান্ধবী তাকে বলে এটা শুধু একটা কাজ, তোকে কাজ হিসেবেই নিতে হবে, না হলে এখানে টিকে থাকা অসম্ভব। এরপর ফারহানা মেট্রো রেলে বাড়ি ফেরার পথে এগুলো নিয়ে চিন্তা করতে থাকে আর রেলে থাকা প্রত্যেকটা মানুষকে তার কাছে খুবই অদ্ভুত দেখতে লাগে। করিম তখন বলে, আসলে তোমার বাহিরে কাজ করা অভ্যাস নেই তো তাই এমনটা লাগছে, আর কারোর সাথে যদি কথা বলে টাকা ইনকাম করা যায় তাহলে খুবই ভালো ব্যাপার। তুমি এসব নিয়ে চিন্তা করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। করিমের কথাগুলো শুনে ফারহানা যেন একটু স্বস্তি পায়, তাই পরদিন অফিসে এসে অনেক চেষ্টা করে কাজে মন দিতে, কিন্তু ফারহানার কাছে আজব আজব লোকের কল আসতে থাকে আর তারা ফারহানাকে উল্টাপাল্টা কথা বলে বিরক্ত করে। আর এই ডিপার্টমেন্টে এমন একটা মেয়ে আছে যে কিনা মিষ্টি মিষ্টি কথা বলে প্রত্যেকটা ক্লায়েন্টকেই সন্তুষ্ট করতে পারে। ফারহানা মেয়েটার দিকে তাকিয়ে থাকে। ফারহানা মনে মনে চিন্তা করে ওই মেয়ে কিভাবে এত অভিজ্ঞতার সাথে ওই ক্লায়েন্টের হ্যান্ডেল করে যাচ্ছে, কিন্তু আমি কেন পারছি না। আজ ফারহানার কাছে একটা নতুন ক্লায়েন্টের কল আসে যে কিনা ফারহানার সাথে অশ্লীল ভাষায় কথাবার্তা না বলে খুব ক্যাজুয়ালি কথাবার্তা বলতে থাকে, আর তাই ফারহানা এই ক্লায়েন্টের সাথে কথা বলতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করছে। এই লোক ফারহানাকে অনেক রেসপেক্ট দিয়ে কথা বলে। লোকটার সাথে কথা বলতে তার কোনো অসুবিধাই হচ্ছে না। লোকটা শুধুমাত্র তার হতাশা দূর করতে ফারহানার সাথে কথা বলে যাচ্ছে। লোকটার নাম ধানুষ। এদিকে ফারহানা তার কাজের শর্ত অনুযায়ী সে তার নাম ঈশা বলেছে। এখন ধীরে ধীরে ফারহানা আর ধানুষের প্রতিদিনের কল টাইম বাড়তে থাকে, আর এই কারণে ফারহানার পারফরমেন্স ভালো হতে শুরু করে। ফারহানার কাছেও ধানুষের কথা বলা ভালো লাগতে শুরু করে, তাই সে ধীরে ধীরে ধানুষের প্রতি দুর্বল হতে থাকে। আর ওইদিকে কল সেন্টারের ছেলেটা ফারহানাকে ফলো করতে থাকে। সে বুঝে যায় এই দুজনের মধ্যে সিরিয়াস কিছু চলছে। ধানুষ ফারহানাকে বলে, আমি তোমাকে একটা গিফট দিতে চাই। ফারহানা তখন বলে, রেল স্টেশনের সামনে অনেক গরিব লোক বসে ভিক্ষা করে, তুমি ওটা আমার জায়গায় অন্য কোনো ভিখারিকে দিও, তখন ওটা আমার জন্য অনেক বড় গিফট হয়ে যাবে। বাড়ি ফেরার সময় ফারহানা গুন্ডিমেট রেল স্টেশনের সামনে একটা ভিখারির কাছে ঈশা নামের একটা প্যাকেট দেখতে পায়, আর এটা দেখে ফারহানা ভিখারিকে জিজ্ঞেস করে, আপনি এটা কোথায় পেলেন? তখন সে বলে, আমাকে একটা লোক প্যাকেট দিয়ে গেছে আর বলে গেছে যে ঈশা নামের কোনো মেয়ে আসলে তাকে এটা দিতে, আর তার সাথে সাথে আমাকে কিছু টাকাও দিয়ে গেছে। এটা শুনে ফারহানা ওই প্যাকেটটা নিয়ে বাড়িতে চলে আসে। প্যাকেটটা অনেক সুন্দর করে র্যাপিং করা ছিল। ফারহানা প্যাকেট খুলে দেখে ভিতরে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, আর এটা দেখে ফারহানা অনেক বেশি খুশি হয়ে যায়। পরদিন ফারহানা অফিসে গেলে ধানুষের কলে অপেক্ষা করতে থাকে। পরপর 2 দিন ফারহানার কাছে ধানুষের কোনো কলই আসে না।
এতে ফারহানা সিদ্ধান্ত নেয় সোফিয়াকে সাথে নিয়ে একটা নতুন মোবাইল কিনতে যাবে, কারণ সোফিয়ার এখানে পরিচিত অনেক বন্ধু আছে। সোফিয়া বলে, আমি বন্ধুর দোকান থেকে তোমার জন্য সুন্দর একটা নাম্বার নিয়ে আসবো। এরপর সে ফারহানা আইডি কার্ড নিয়ে সে ওইখান থেকে চলে আসে। আর অন্যদিকে সে ওই ফোনটার ব্যাপারে কাউকেই জানায় না। পরদিন ফারহানা একটা নিউজ পেপারে দেখে একটা মিউজিশিয়ান অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। নিউজটা দেখার পরই ফারহানার কাছে বারবারই মনে হচ্ছিল ওইটাই হয়তোবা ধানুষ। এই কথা সে তার বান্ধবীকেও শেয়ার করে। তার কিছুক্ষণ পরই ধানুষের কল আসে ফারহানার কাছে। সে জানায় তার ফোনটা হঠাৎ করেই নষ্ট হয়ে গিয়েছিল, তাই সে ফারহানার সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারেনি। ফারহানার রাগে অভিমানে ধানুষকে বলে, তুমি আর আমাকে কল করবে না। এরপর ধানুষ ফারহানার কাছে মাপ চেয়ে নেয়। ফারহানা ধানুষের সাথে দেখা করতে চায় আর দুজন মিলে সিদ্ধান্ত নেয় যে তারা ঈদের দিন দেখা করবে। এদিকে ফারহানার অফিসের ওই ছেলেটা ফারহানার সব কল রেকর্ডিং শুনে বুঝতে পারে তারা দেখা করবে, তাই ওই লোকটাকে দেখার জন্য ছেলেটারও আগ্রহ হতে থাকে। অফিস শেষে ফারহানা দেখে একটা লোকের সাথে গাড়িতে উঠে যাচ্ছে সোফিয়া। আর সোফিয়া হচ্ছে সেই মেয়েটা যাকে গল্পের শুরুতে হোটেল দেখা গিয়েছিল। ঈদে সবাই নামাজ পড়ে সবার সাথে কোলাকুলি করে। ফারহানা বাড়িতে সবার জন্য মজার মজার খাবার রান্না করে। সে ধানুষের সাথে দেখা করতে যাবে বলে সে নিজ হাতে বিরিয়ানি রান্না করে, কিন্তু ঈদের দিন বলে সে কোনো সুযোগই পাচ্ছিল না বের হওয়ার। তাদের বাড়িতে সবাই ঈদের দিন ঘুরতে বের হবে বলে রেডি হচ্ছে। তখন ফারহানা তার স্বামীকে বলে, আমার শরীরটা কেমন জানি লাগছে, তোমরাই ঘুরে আসো, আমি বাড়িতেই থাকি। এরপর বাড়ির সবাই ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেলে ফারহানা একটা বক্সে বিরিয়ানি তুলে ধানুষের সাথে দেখা করতে বের হয়ে যায়। কিন্তু এদিকে করিম মানে ফারহানার স্বামী তাকে দেখে ফেলে আর সে ফারহানাকে ফলো করতে শুরু করে। এরপর ফারহানা মেট্রো রেল স্টেশনে পৌঁছে যায়, যেখানে অফিসের ওই ছেলেটা তাকে ফলো করতে করতে চলে আসে। এদিকে ফারহানার বান্ধবী তাকে কল দিয়ে জানায় সোফিয়া যে লোকটার সাথে হোটেলে গিয়েছিল সেই লোকটা আর তার বন্ধুরা মিলে সোফিয়ার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে আর তারা সবাই মিলে অত্যন্ত বাজেভাবে তাকে ধর্ষণ করে। সোফিয়া তাদেরকে বাধা দিলে তারা জোর জবরদস্তি করে আর ঘটনা চক্রান্তে সোফিয়া মারা যায়। আর এই কথা শুনে ফারহানার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আর এদিকে পুলিশ তদন্ত শুরু করে দেয়। তারা ফারহানাকে জিজ্ঞাসাবাদ করতে আসে কারণ সোফিয়ার ব্যাগে ফারহানার আইডি কার্ড পাওয়া যায়, কিন্তু ফারহানা কোনো তথ্যই দিতে পারে না কারণ সে সোফিয়ার ব্যাপারে কিছুই জানতো না। এরপর পুলিশ তাদের বাড়ি থেকে চলে গেলে ফারহানার বাবা তাকে বলে, তোমার কাছে যে একটা মোবাইল ফোন আছে তা তো আমাদেরকে জানাওনি। এদিকে তুমি নামাজ কালাম পড়ো, কিন্তু তোমার অন্তরে যদি পবিত্র না থাকে তাহলে এই ইবাদতের মানেটা কি? এটা বলে ফারহানা বাবা তাকে অনেক বকাঝকা করতে থাকে এবং নিজে কান্নায় ভেঙে পড়ে, কিন্তু করিম তখন কোনো কথাই বলে না। ফারহানা এরপর তার বান্ধবীকে কল করে জবের ব্যাপারে না করে দেয়। তখন করিম বলে, তুমি যদি এই জবটা এখন ছেড়ে দাও তাহলে পাড়া প্রতিবেশী মনে করবে যে তুমি আসলেই কোনো খারাপ কাজ করতে, আর এজন্যই তোমার ওখানে যাওয়া উচিত। পরদিন করিম নিজেই ফারহানাকে অফিসে দিয়ে আসে কারণ করিম ফারহানাকে যথেষ্ট সাপোর্ট করে। সোফিয়ার মৃত্যুর পরে অফিসে কিভাবে মেয়েরা নিজেদেরকে প্রোটেক্ট করবে এই ব্যাপারে সতর্ক করা হয় আর এরপরই সবাই আবার নিজেদের কাজে মনোযোগ দিতে থাকে। ধানুষ ফারহানাকে কল দেয় আর জিজ্ঞাসা করে, কাল তুমি কেন আমার সাথে দেখা করতে আসোনি? ফারহানা তখন তাকে বলে, আমরা আর কোনোদিনই দেখা করব না আর এমন ভাবে কথা বলবো না যাতে মনে হয় আমাদের কোনো সম্পর্ক রয়েছে। আমি এখানে আমার কাজের জন্য এসেছি, কোনো সম্পর্ক বানাতে আসিনি। এইসব কথা শুনে ধানুষ ফোনটা কেটে দেয় আর ওই দিনের পর থেকে ধানুষের কল ফারহানার কাছে আর আসে না। এদিকে আস্তে আস্তে ফারহানার কল টাইম কমতে শুরু করে। ফারহানা তার টার্গেট পূরণ করতে পারে না আর তাই অফিসের বস তাকে কাজে মনোযোগ দিতে বলে। তাই কোনো উপায় না পেয়ে ফারহানা ধানুষের সাথে আগের মতোই কথা বলা শুরু করে দেয়, কিন্তু এবার ঘটনা উল্টে যায়। সে ফারহানার সকল পার্সোনাল তথ্য খুঁজে বের করে। ধানুষ ফারহানাকে দেখা করতে বলে আর যদি সে দেখা না করে তাহলে সে ফারহানার সমস্ত কল রেকর্ডিং সবার কাছে ভাইরাল করে দিবে। ধানুষ আরো বলে, যতক্ষণ পর্যন্ত না তুমি আমার সাথে দেখা করবে ততক্ষণ অবধি আমি তোমাকে ফলো করতেই থাকবো। আর এতে ফারহানা খুবই ভয় পেয়ে যায়, কি করবে বুঝতে পারে না।
এরপর সে খুব ভয়ে ভয়ে বাসায় ফেরে, কারণ তার কাছে মনে হয় ধানুষ তাকে ফলো করছে। বাসায় এসে দেখে তার বাসায় ঈশা নামের একটা পার্সেল এসেছে। করিম ডেলিভারি ম্যানকে বলে এই অ্যাড্রেসে তো ঈশা নামের কোনো মেয়েই নেই। পরদিন ফারহানাকে ধানুষ আবারও কল করে। ফারহানা তাকে বলে তুমি যদি এভাবে আমাকে বিরক্ত করতে থাকো তাহলে আমি কিন্তু পুলিশে কমপ্লেন করব। ধানুষ তখন বলে সেটা তুমি করতেই পারো, তবে এটাও মনে রেখো তোমার সমস্ত কল রেকর্ডিং কিন্তু আমার কাছেই রয়েছে। এগুলো যদি আমি তোমার পরিবার আর প্রতিবেশীদের মধ্যে ছড়িয়ে দিই তবে ভালো কিছু হবে না। ফারহানা কিছুই বুঝতে পারছে না এখন তার কি করা উচিত। এভাবে ভয়ে ভয়ে আর কত। এদিকে মেট্রো রেল স্টেশনে বেশ কিছুক্ষণ যাবৎ কেউ একজন ফারহানাকে ফলো করে যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরে ফারহানা লক্ষ্য করে এটা আর অন্য কেউই না, তার স্বামী করিম। আর সেদিন থেকে ফারহানা প্রতিদিন করিমের সাথে যাওয়া আসা করে। এদিকে অফিসের ওই ছেলেটা জেনে যায় যে কিভাবে ধানুষ ফারহানাকে বিরক্ত করে যাচ্ছে, আর তাই সে সিস্টেম করে ধানুষের কল বাকি অন্য মেয়েদের কাছেও পাঠিয়ে দেয়। এরপর তো ধানুষ প্রচন্ড ভাবে রেগে যায়। পরদিন ধানুষ লক্ষ্য করে ফারহানাকে তার স্বামী দিয়ে আসে এবং নিয়ে আসে, আর তাই সে রাগে করিমের অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। মানে ঘরে ফেরার পথে করিমের বাইকে গাড়ি দিয়ে ধাক্কা দেয়। আর করিমের ফোন থেকে ফারহানাকে কল দিয়ে বলে তোমার হাজবেন্ডকে আমি শাস্তি দিয়েছি, তবে তুমি কোনো চিন্তা করবে না, সে পুরোপুরি মরেনি। এই কথা শুনে ফারহানা দৌড়ে হসপিটালে এসে দেখে করিমের একটা পা ভেঙে গেছে। আর তাই ফারহানা এবার সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক ধানুষকে খুঁজে বের করতেই হবে। ফারহানা তার বান্ধবীকে নিয়ে ধানুষের দেওয়া মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটা কোথা থেকে কেনা হয়েছে সেটা খুঁজে বের করে, আর মানি রিসিট থেকে সব ইনফরমেশন জেনে নেয়। আর তার আসল নাম হচ্ছে দয়ালুন, আর ওটা যে ব্যাংকের ক্রেডিট কার্ড ছিল সেখানে ফারহানা আগেই কাজ করত। আর এই সুযোগে ফারহানা দয়ালুনের অ্যাড্রেস বের করে ফেলে, আর এটাও জানতে পারে যে দয়ালুন ক্রেডিট কার্ড দিয়ে একটা শপিং মলে শপিং করছে। তাই ফারহানা ছুটে ওই শপিং মলে চলে যায়। এরপর ফারহানার বান্ধবী দয়ালুনকে ফেক কল করে দয়ালুনের লোকেশন জেনে ফারহানাকে জানিয়ে দেয়, আর সেই লোকেশন দিয়ে ফারহানা দয়ালুনের কাছে পৌঁছে যায়। এরপর ফারহানা তার মুখে কাপড় বেঁধে দয়ালুনকে ফলো করতে শুরু করে। দয়ালুন এক পর্যায়ে ওই শপিং মলের একটা ক্যাফেতে বসে। তখন ফারহানা ওই সুযোগে দয়ালুনের পাশে রাখা মোবাইলটা নিতে যায়, কিন্তু ঠিক তখনই দয়ালুন ফারহানার হাতটা ধরে ফেলে। তবে ফারহানা ব্যাগে থাকা একটা পেপার স্প্রে দিয়ে সে দয়ালুনের চোখে মুখে স্প্রে করে দেয় আর ফোনটা নিয়ে পালিয়ে আসে। এরপর সে ফোনের লক খুলতে একটা দোকানে যায়। এতে কোনো সমস্যার সমাধানই হয় না। তার অনেক আগে দয়ালুন তার ফোনের সমস্ত ডেটা অন্য কোথাও ট্রান্সফার করে ফেলে। এরপর দয়ালুন ফারহানাকে কল করে বলে আমার ফোনটা সরিয়ে ফেললেই কি তুমি আমার থেকে পরিত্রাণ পেয়ে যাবে? এখন থেকে তোমার আর আমার কল রেকর্ডিং এ একটা একটা করে আমি সবগুলো করিমের কাছে পাঠিয়ে দিব। এরপর ফারহানা প্রচন্ড চিন্তায় পড়ে যায়। ফারহানা প্রচন্ড আতঙ্ক নিয়ে বাসায় ফেরে। অভাবের সংসারে অভাব গোছাতে চাকরি নিয়েছিল ফারহানা, কিন্তু এখন হয়তো সংসারটাই আর টিকবে না। বাসায় ফিরে ভয়ে ফারহানা করিমের দিকে তাকাতে পর্যন্ত পারে না। তখন দয়ালুন কল দিলে সে তার ফোনটা অফ করে দেয়। এর ঠিক কিছুক্ষণ পরেই দেখা যায় কেউ একজন করিমের নাম্বারে কল করছে, কিন্তু কথা বলছে না। এরপর করিম ফারহানাকে চা দিতে বলে। ফারহানা ভয়ে আর আতঙ্কের রান্নাঘরে বসে বসে কাঁদতে থাকে। চা হয়ে গেলে ফারহানা করিমের চা দিতে গেলে ভয়ে তার হাত কাঁপতে থাকে এবং চা নিচে পড়ে যায়। এবার ফারহানা সিদ্ধান্ত নেয় যে সত্যি সত্যি দয়ালুনের সাথে দেখা করবে। এভাবে ভয়ে ভয়ে আর আতঙ্কে বাঁচতে চায় না সে। তো এরপর ফারহানা যখন দয়ালুনের বাসার দিকে যাচ্ছিল তো ফ্ল্যাশব্যাকে দেখা যায় ওই দিন মেট্রো রেলে ফারহানার মতোই একটা মেয়েকে দেখে পেছন থেকে হাত দিয়ে ডাকে দয়ালুন। মেয়েটা সামনের দিকে ফিরে তাকে একটা কষিয়ে থাপ্পড় মেরে দেয়। মেট্রো রেলের মধ্যে থাকা প্রত্যেকটা মেয়ে তাকে ছিছি আর থুথু করতে থাকে। দয়ালুন সেদিন খুব অপমানিত বোধ করছিল। সে অপমানের প্রতিশোধ কড়াই গন্ডায় নিতে চায়। তো ফারহানা দয়ালুনের বাসার সামনে এসে কলিং বেল দিলে দয়ালুন করিমকে ফোন করে বলে যে তোমার স্ত্রী তোমাকে না জানিয়ে আমার বাসায় এসেছে, তুমি এসে তোমার স্ত্রীকে নিয়ে যাও। এরপর ফারহানা দয়ালুনের সামনে যায়। দয়ালুন তাকে সামনে পেয়ে তার মনের সব কথা খুলে বলতে থাকে। সে বলে তুমি যদি সেদিন আমার বাসায় আসতে তাহলে আমি তোমাকে কোথায় বসতে দিব, কি খেতে দিব সবকিছুই ভেবে রেখেছিলাম, কিন্তু তুমি আমার সব স্বপ্ন এক মুহূর্তেই ভেঙে দিয়েছো।
আর সেই মুহূর্তে দরজা কেউ কলিং বেল দেয়। দরজা খুলতেই দেখা যায় করিম দাঁড়িয়ে আছে। তখন কাহিনীটা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। আসলে গতকাল রাতে হাত থেকে চায়ের কাপটা ফেলে দেওয়ার পর ফারহানা খুব কান্না করতে থাকে। কি হয়েছে সেটা জানতে চাইলে ফারহানা তখন করিমকে সবকিছু খুলে বলে। ফারহানা ও করিম তখন দুজনেই অনেক ইমোশনাল হয়ে যায়। এরপর করিম তার পরিচিত এক পুলিশ অফিসারের কাছে যায় এবং সবকিছু খুলে বলে। সবকিছু শুনে পুলিশ অফিসার বলে, পরবর্তীতে যখন দয়ালুন কল করবে তুমি তখন সবকিছু কল রেকর্ডিং করে রাখবে, তাহলে আমরা তাকে ধরতে পারবো। আর এতক্ষণ দয়ালুনের সাথে যা কথা হয়েছে সে সবকিছুই ফোনে রেকর্ডিং করে রেখেছিল। তো এরপরে দেখা যায় করিমের সাথে সাথে সেখানে পুলিশও চলে আসে। ফারহানা এবার চোখ রাঙিয়ে দয়ালুনকে বলে, কল সেন্টারে যারা কল দেয় তারাও তো তোর থেকে ভালো, কারণ তারা তো কিছুক্ষণ নোংরা মজা নিয়ে ফোনটা কেটে দেয়, আর তুই তো আমাকে দিনের পর দিন অত্যাচার করে গেছিস, তুই একটা সাইকো। তো এরপরে পুলিশ দয়ালুনকে ধরে নিয়ে যায়। আর পরদিন দেখা যায় ফারহানা আবারও কাজে যায়, কিন্তু আজকে সে খুব হাসি মুখে কাজ করছে, কারণ এখন সে আর কাউকেই ভয় পায় না। আর এমনই একটা মুহূর্ত দেখিয়ে গল্পটা এখানে শেষ করে দেওয়া হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্পটা কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও আপডেটস নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।